ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। তুই আমার মরণ, তানিয়া খাতুন, পর্ব 54। জীবনযুদ্ধে কেউ স্থায়ী নয়। আজ যার প্রাণ আছে, কাল সেই প্রাণ বিলুপ্ত হয়ে যায়। মানুষ ভাবে সময় আছে, অথচ সময়ই মানুষকে ফাঁকি দেয়। এই পৃথিবীতে কেউ চিরকাল থাকে না। একদিন সবাইকে এই সব কিছু ফেলে চলে যেতে হয়। আল্লাহ তাআলা তার সৃষ্টি যুগ যুগ ধরেই এভাবেই চালিয়ে আসছেন। কেউ আসে, কেউ থাকে, আর কেউ নিঃশব্দে বিদায় নেয়। পৃথিবী থেমে থাকে না, শুধু কিছু মানুষের ভেতরটা চিরদিনের জন্য থেমে যায়। হাসপাতালের 14 নম্বর কেবিনে ভেঙে পড়া কণ্ঠে চিৎকার করে কাঁদছেন আছরাত সাহেব। দাদাজানকে হাসপাতালে আনার পথেই হঠাৎ তিনি হার্ট অ্যাটাক করেন। গাড়িতেই ইন্তেকাল করেছেন তিনি। ডাক্তার কেবিনে এনে শুধু আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা দিয়েছেন। খবরটা ইমরান নিজেই তার আব্বুকে দিয়েছে। ছেলে হিসেবে ওনার জানার অধিকার ছিল, কিন্তু কথাটা বলার সময় তার নিজের গলা শুকিয়ে যাচ্ছিল। আরশাদ সাহেব মেঝেতে বসে পড়েছেন প্রায়। পাশ থেকে শক্ত করে তাকে ধরে রেখেছে ইমরান। তার মুখ এখন নিস্তব্ধ, চোখে পানি নেই, কান্না নেই, কোনো শব্দ নেই, কিন্তু বুকের ভেতরটা যেন কেউ খালি করে দিয়েছে। এই মানুষটাই ছিল তার জীবনের আদর্শ। ছোটবেলা থেকে যত স্বপ্ন, যত আবদার, সব দাদাজানের কাছেই ছিল। প্রথম সাইকেল চালানো, প্রথম স্কুলে যাওয়া, প্রথম শাসন, প্রথম প্রশ্রয়, সব স্মৃতির কেন্দ্রবিন্দু এই মানুষটাই। আজ তিনি নেই, আর ইমরান শুধু দাঁড়িয়ে আছে। ভেতরে ভেতরে ধ্বংস হয়ে গেলেও মুখে কোনো অভিব্যক্তি নেই তার। মনে হচ্ছে এই কাঁদে, যদি কাঁদে তাহলে আর নিজেকে সামলাতে পারবে না। আদিল চেষ্টা করেছে আরশাদ সাহেবকে সামলাতে, কিন্তু তিনি যেন উন্মাদ হয়ে পড়েছেন। বারবার একই কথা, আমি শেষবার কথা বলতে পারলাম না, একটাবার ডাকতে পারলাম না আমার আব্বুকে। ইমরান বড় করে নিঃশ্বাস নেয়। তার বুকের ভেতর চাপা ব্যথা জমে আছে। আম্মুকে কি বলবে, এই ভাবনাই তার সবচেয়ে বেশি পোড়াচ্ছে। আদিল নিচু গলায় বলে, ভাই, ওনাকে একটু বাইরে নিয়ে জানা, না হলে এবার কিন্তু উনিও অসুস্থ হয়ে যাবেন। আমি বাড়িতে খবর দিচ্ছি, সাইমা অনেকবার কল করেছে। ইমরান ধীরে মাথা নাড়ে, তারপর আব্বুর কাঁধে হাত রেখে বলে, চলো আব্বু, একটু বাহিরে বসি, নিজেকে সামলাও। হঠাৎ আরশাদ সাহেব ছেলের বুকে মাথা গুঁজে দেন। ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠছেন। তো দাদাজানকে বল না রে বাবা, একটাবার আমার সাথে কথা বলতে। আমি তো কিছুই বলতে পারলাম না। জীবনে কোনোদিন ইমরান তার আব্বুকে এমন দেখেনি। যে মানুষটা সবসময় শক্ত ছিল, সব বিপদে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, আজ তিনি ভেঙে ঘুরিয়ে গেছেন। বাইরে এনে বেঞ্চে বসিয়ে পানির বোতল এগিয়ে দেয় সে। তার নিজের হাতও কাঁপছে, তবু শক্ত থাকার অভিনয় করে চলেছে। ধীরে বলে, দাদাজান নেই আপু, বাড়ির বড় কাজটা পড়ে গেছে, এখন আপনাকেই শক্ত হতে হবে, বাড়িটা আপনাকেই সামলাতে হবে। আরশাদ সাহেব বুঝতে পারেন ছেলেটাও ভেতরে ভেতরে পুড়ছে, শুধু মুখে কিছু বলছে না। কাপা হাতে ছেলের মাথায় হাত রাখেন। আমাকে ক্ষমা করতে পারবি ইমরান? আমি তোর আব্বু, তোর কাছে ক্ষমা চাইছি, পারবি না আমাকে ক্ষমা করতে? ইমরান হেসে ফেলে। এই হাসিতে কোনো উষ্ণতা নেই, শূন্য, ক্লান্ত, নিস্তেজ এক হাসি। এই ক্ষমাটা আব্বুর কাছে চাইবেন, আম্মুর কাছে চাইবেন। আমি কাগজপত্রগুলো ঠিক করে আসি, দাদাজানকে বাড়ি নিয়ে যেতে হবে। কথা শেষ করে সে ধীরে পেছনে ফিরে হাঁটে, কারণ সামনে আর এক মুহূর্ত দাঁড়ালে হয়তো সে আর শক্ত মুখোশটা ভেঙে যাবে। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে ইমরান। স্টিয়ারিংয়ে ধরা হাত কাঁপছে, তবু পা ব্রেকে স্পর্শ করছে না। একটু আগেই আদিল সাইমাকে ফোন করে জানতে পেরেছে নূরের ডেলিভারি পেইন উঠেছে। নয়না আর সাইমা তাকে তাড়াহুড়ো করে নার্সিংহোমে নিয়ে গেছে। খবরটা শোনার পর থেকে ইমরানের ভেতরটা অস্থির হয়ে যাচ্ছে। দাদাজানের মৃত্যুর শোক ঠিকভাবে অনুভব করার সময়টুকু সে পায়নি। তার আগেই আর এক ভয় তাকে গ্রাস করেছে। আদিল তার কাঁধে হাত রেখে বলেছিল, তুই যা ভাই, নূরের কাছে থাক, আমরা এখানকার সব কাজ শেষ করে দাদাজানকে নিয়ে বাড়ি ফিরব। কিন্তু গাড়ি চালাতে চালাতে ইমরানের বুকটা কেমন মোচড় দিচ্ছে বারবার। সে তো কথা দিয়েছিল এই সময়, এই মুহূর্তে সে নূরের পাশে থাকবে, আর আজ সবচেয়ে দরকারি সময়ই সে ছিল না। নার্সিংহোমের সামনে পৌঁছতেই তার বুক থপ করে ওঠে। গাড়ির ব্রেক চাপার আগেই চোখ স্থির হয়ে যায় সামনে। মানুষের ভিড়, চিৎকার, হাহাকার, আর সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে পুরো নার্সিংহোম জুড়ে।
কালো ধোঁয়া মেঘের মতো আকাশে উঠছে। জানালার কাঁচ ভেঙে আগুনের জিপা বাইরে বেরিয়ে আসছে। ভেতর থেকে ভেসে আসছে অস্পষ্ট আর্তনাদ। কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে, কেউ মাটিতে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে, কেউ আবার বারবার ফোন করছে, কেউ কিন্তু কাকে করবে, কি বলবে কিছু বুঝতে পারছে না। ইমরানের কানে কোনো শব্দ ঢুকছে না। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। পাগলের মতো গাড়ি থেকে নেমে সরাসরি দৌড়ে যায় বিল্ডিংয়ের দিকে। আগুনের ফুলকি বাইরে ছিটকে আসছে। গরম বাতাস নিঃশ্বাস নেওয়ার কঠিন, তবুও সে থামে না। সে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই কয়েকজন লোক এসে জাপটে ধরে টেনে দূরে সরিয়ে নেয়। কি করছেন? মরবেন নাকি? কেউ চিৎকার করে ওঠে, কিন্তু ইমরান শুনছে না। তার চোখে শুধু আগুনের দিকে। সে ছটফট করতে করতে চিৎকার করে ওঠে, আম্মু, সাইমা, তোমরা কোথায়? নূর, তুমি কোথায়? তার চোখ রক্তলাল, শ্বাস কাঁপছে। হাত ঝাঁকিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু 4 জন মানুষ মিলে তাকে শক্ত করে ধরে রেখেছে। ছাড়ুন, আমার হুড়পড়ি ভেতরে। ও আগুনকে খুব ভয় পায়। ও একা, আমাকে যেতে হবে আমাকে। হঠাৎ প্রবল শক্তিতে 4 জনকে ধাক্কা মেরে সরিয়ে দেয় সে। আবার দৌড় দেয় আগুনের দিকে। ঠিক তখনই পুলিশের গাড়ি এসে থামে। কয়েকজন পুলিশ দ্রুত নেমে আসে। ইমরান আগুনের ভেতরে ঢুকে পড়তে যায়। তার হাত আর পায়ের কাপড়ে আগুন লেগে যায়, তবু তার কোনো হুঁশ নেই। সে শুধু সামনে এগোতে চাইছে। 2 জন পুলিশ অফিসার ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে, টেনে বাইরে আনে। কেউ তার জামার আগুন নিভায়, কেউ শক্ত করে চেপে ধরে। অতিরিক্ত মানসিক চাপের ধাক্কা আর ধোঁয়ার ইমরানের শরীর ঢরে পড়ে। সে প্রায় নিস্তেজ, ঠোঁট কাঁপছে, চোখ বুজে আসছে। ফিসফিস করে বলে, আমাদের আমাদের বাচ্চাটাও ভেতরে আছে, আমাকে না পেয়ে কাঁদছে। তোর তোর আব্বু হাসছে রে, হাসছে। তার চোখ বেয়ে তখন পানি গড়িয়ে পড়ে। চলবে আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।